হাই এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা প্রথম অধ্যায়ের যে পরের অংশটুকু ছিল সেইটুকু সম্পর্কে আমরা আলোচনা করব। সেখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, কোন ধরনের প্রশ্ন আসবে, কোথা থেকে বেশি আসার সম্ভাবনা আছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জানবো। শুধুমাত্র কোন ধরনের প্রশ্ন আসবে সেটা নয়, অনেক এক্সট্রা নলেজ যেটা তোমরা হয়তো বা বইয়ের থেকে পাবে না, কিন্তু বইয়ের থেকে ভালোভাবে বুঝতে হলে তখন কিন্তু তোমাকে এই ভিডিওগুলো দেখতে হবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কারণ তাহলে যখনই এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হবে তখন কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। কারণ এখানেই কিন্তু আসতে চলেছে সমস্ত এমসিকিউ হোক বা কেস স্টাডি হোক, কীভাবে তোমরা করবে এবং বিবৃতিমূলক প্রশ্ন কীভাবে তোমরা করবে, সেই সমস্ত ইজি ট্রিকগুলো কিন্তু এখানে আসতে চলেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে বেশি কথা না বলে আমরা শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমরা দেখে নেব যেখান থেকে আমরা কি পড়ব। আগের দিন অর্থাৎ আগের যে ভিডিওতে ছিল সেই ভিডিওতে কিন্তু আমরা অলরেডি প্রথম অধ্যায়ের যে প্রথম পার্টটুকু আছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি চাও সেখানে গিয়ে দেখে আসতে পারো, অর্থাৎ তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এছাড়াও আমি আই বটনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ ফিজিক্যাল এডুকেশন সম্পর্কিত সমস্ত ধরনের ক্লাস এখানে আসতে চলেছে। শুধুমাত্র 11-12 নয়, কলেজেরও ক্লাস আস্তে আস্তে এখানে আসতে চলেছে। 3টি ইউনিভার্সিটির ক্লাস এখানে আসতে চলেছে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি। 3টে ইউনিভার্সিটির ক্লাস এখানে আসতে চলেছে। প্রত্যেকটা সেমিস্টারের ক্লাস আসবে এবং আস্তে আস্তে আমরা যে সিইউটি ক্লাসগুলো হয় সেগুলো আমরা এখানে আনার চেষ্টা করব। আপনাদের রেসপন্স, তোমাদের রেসপন্স, এগুলো দেখে কিন্তু আমরা এখানে এই সমস্ত ক্লাসগুলো আনবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কারণ তোমাদের লাইকই আমার ভিডিওটাকে আরও অন্য অন্য যাদের দরকার তাদের কাছে পৌঁছে দেবে ইউটিউব। তো অবশ্যই লাইকটা দিতে ভুলবে না। চলো তাহলে দেখে নিই আজকে আমরা এখান থেকে কী পড়বো। এখান থেকে আমরা পড়বো আজকে চোখ সম্বন্ধে, চোখের যাবতীয় রোগ এবং কোনো সমস্যা হলে সেগুলোর প্রতিকার কী করে করব এবং কিভাবে করব, চোখের কিভাবে আমরা প্রতিকার করতে পারি, রোগ থেকে কীভাবে বাঁচতে পারি সেগুলো সম্পর্কে। তারপর হচ্ছে দাঁত। দাঁত তোমাদের বইতে আছে, তোমরা বই থেকেও দেখে নিতে পারো। একদম বইতে যেরকমভাবে লেখা আছে তার থেকেই একদম সহজ করেই জিনিসটা বানানো, অর্থাৎ পিপিটিটা বানানো। তোমরা কিন্তু পিপিটি দেখে আর বই পড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের পড়া কিন্তু সেকেন্ডের মধ্যেই মুখস্থ হয়ে যাবে, আর তখন নাম্বার কিন্তু তোমরা 100% পাবে, যদিও 100-এ পরীক্ষা না। চলো তাহলে দেখে নিই। তারপর হচ্ছে ত্বক। ত্বকের যাবতীয় জিনিস, অর্থাৎ ত্বকের যত্ন, ত্বককে কয় ভাগে ভাগ করা যায়, কোন ভাগে কি কি কাজ করে, কি কি থাকে, কি কি উপাদান থাকে, সমস্ত কিছু। আমাদের মুখে যে ব্রণগুলো হচ্ছে কেন হচ্ছে সেটা কিভাবে কমাতে পারবো, কোন ধরনের আমরা ক্রিম ব্যবহার করতে হবে, এবং যে এজিংয়ের যে দাগগুলো থাকছে সেগুলো কিভাবে আমরা কমাতে পারবো। তারপর হচ্ছে কান। কানকে কটি ভাগে ভাগ করা হচ্ছে, কানে কি কি রোগ হয় এবং কোন অংশে কি রোগ হয়, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এটা শুধুমাত্র যে তোমাদের ক্লাসের বইয়ের ক্লাস হচ্ছে সেটা নয়, তোমাদের অত্যাধিক পরিমাণে অন্যান্য নলেজগুলো দেবে। চলো তাহলে আমরা দেখে নিই যে চোখের যত্ন আমরা কয় ভাগে ভাগ করতে পারি। চোখের যে যত্ন সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। তাহলে চোখের যত্নকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? 3 ভাগে ভাগ করতে পারবো। এখানে তোমরা পড়ো আর দেখো, তাতে তোমাদের পড়া অর্ধেকের বেশি হয়ে যাবে, পুরো বইটাই মুখস্থ হয়ে যাবে। কি কি 3টে ভাবে আমরা করতে পারি, কি কি? একটা হচ্ছে প্রতিরোধ, আর একটা হচ্ছে নিরাময়মূলক, আর একটা হচ্ছে পুনর্বাসনমূলক। প্রতিরোধ কি? প্রতিরোধ কখন করা হয়? যখন আগে থেকেই যখন কোনো কিছু আসছে আমাদের কাছে, কোনো খারাপ জিনিস, তখন আমরা সেটাকে প্রতিরোধ করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রতিরোধ। এবং নিরাময়মূলক, যখন আমাদের কোনো রোগ হয়ে গেছে তখন সেটাকে থেকে আমরা কি করে সেই রোগটাকে সারাবো, সেটা হচ্ছে নিরাময়মূলক। এবং পুনর্বাসনমূলক কি? যখন রোগটা সেরে যাচ্ছে তার জন্য কিছুদিন রেস্ট দেওয়া দরকার, সেটাই বলা হচ্ছে পুনর্বাসনমূলক। চলো আমরা দেখে নিই যে প্রতিরোধমূলক যে চোখের যত্ন, সেখানে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, নিরাময়মূলক চোখের যত্নে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, পুনর্বাসনমূলক চোখের যত্নে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে। চলো তাহলে প্রথম হচ্ছে প্রতিরোধমূলক চোখের যত্ন। প্রতিরোধমূলক চোখের যত্নে তোমরা দেখতেই পাচ্ছ নিয়মিত চোখ পরীক্ষা করানো। নিয়মিত বলতে প্রতিদিন না, প্রতিদিন নয়, তোমরা কতদিন অন্তর অন্তর করাতে পারো? তোমরা 6 মাস অন্তর অন্তর কিন্তু চোখ পরীক্ষা করাতে পারো। 6 মাস অন্তর কিন্তু চোখ পরীক্ষা করাতে পারো। এছাড়াও আর কি কি করা যেতে পারে? আরও করা যেতে পারে কি, যে যখন তোমরা রোদে বেরোচ্ছ তখন কিন্তু একটা সানগ্লাস লাগিয়ে দিতে পারো, কারণ ইউভি থেকে আমাদের প্রোটেক্ট করবে। এছাড়া কি, যে
স্ক্রিন টাইমটাকে একটা সময়ের জন্য নির্ধারিত করে দাও যে এত সময়ের জন্য আমি মোবাইল বা কোনো ল্যাপটপ হোক বা ডেস্কটপ স্ক্রিন দেখব। তারপর হচ্ছে কি নিরাময়মূলক চোখের যত্ন, অর্থাৎ যখন তোমার চোখে সমস্যা হয়ে গেছে তখন তোমাকে কি করতে হবে, তখন ধারাবাহিকভাবে চিকিৎসা করতে হবে। ধারাবাহিকভাবে চিকিৎসা কি, যখন তোমার চোখে ধরা পড়লো যে তোমার চোখে রোগ দেখা গেছে তখন থেকে একদম যতক্ষণ না পর্যন্ত রোগটা সারছে ততক্ষণ পর্যন্ত চিকিৎসা করিয়ে যেতে হবে। চোখের সমস্যা ও প্রতিবন্ধকতার নিরাময়মূলক চিকিৎসা, কিভাবে সেই রোগটা সারানো যায়, সেটা কিভাবে কমানো যায়, সেই ধরনের চিকিৎসা করে যেতে হবে। তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবং ওষুধ চিকিৎসকের যে প্রেসক্রাইব করা যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে খেতে হবে। তারপর হচ্ছে পুনর্বাসনমূলক, যখন তোমার এই সমস্ত রোগগুলো আস্তে আস্তে সেরে উঠছে তখন অবশ্যই তোমার চোখের রেস্টটা দেওয়া দরকার। রেস্ট অ্যাজ এ সেন্স, তোমাকে মোবাইল এবং ডেস্কটপের স্ক্রিন হোক, ল্যাপটপের স্ক্রিন হোক, সেগুলো থেকে একটু দূরে থাকতে হবে, টিভির থেকে দূরে থাকতে হবে, তীব্র আলো থেকে দূরে থাকতে হবে। এগুলো হচ্ছে পুনর্বাসনমূলক চোখের যত্ন। হয়ে গেল। এবার আমরা দেখে নেব যে চোখের সমস্যাগুলো কী কী থাকতে পারে। খানিকটা বলে নিই যে কী কী সমস্যা আছে। আমাদের চোখের সমস্যা হয় আঞ্জনি, সবাই জানো আঞ্জনির সাথে সবাই, গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই এই রোগটার সাথে পরিচয় হয়েছ। তারপর হচ্ছে ছানি পড়া, ছানি পড়া এই রোগটার সাথেও সবাই পরিচিত হয়েছ, আর এক্সট্রা করে বলার দরকার নেই। বর্ণ অন্ধতা কি, বর্ণ অন্ধতা হচ্ছে যখন কোনো রং কালার তোমরা চিনতে পারছো না। যে ছেলেটা চশমা পরে আসে সে হয়তো বা কোনো রং দেখতে পাচ্ছে না, বা কাছের জিনিস দেখতে পাচ্ছে না, দূরের জিনিস দেখতে পাচ্ছে না, সেগুলো হচ্ছে বর্ণ অন্ধতার মধ্যে আমরা বলতে পারি। এছাড়াও অস্পষ্ট দৃষ্টিশক্তি, চক্ষু প্রদাহ, রাত কানা, চোখ লাল হয়ে যাওয়া বা ড্রাই আইস, এইগুলো হচ্ছে কিন্তু একটা লক্ষণ কোনো চোখ নষ্ট হওয়ার যখন শুরু হচ্ছে, ড্রাই আইস বা চোখ লাল হয়ে যাওয়া। রেটিনার বিচ্যুতি, রেটিনার বিচ্যুতি হচ্ছে, রেটিনা কি সেটা সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে জেনে যাব। বলছি তো একদম তোমাকে একদম জিরো থেকে একদম হিরো তৈরি করে দেবো এই ভিডিওগুলোর মধ্যে। গ্লুকোমা, গ্লুকোমা বা দ্বৈত দৃষ্টি, গ্লুকোমা দ্বৈত দৃষ্টি কি, যে দ্বৈত দৃষ্টি কি, যখন দুটো জিনিস দুটো আলাদা আলাদা করে দেখছি সেটা হচ্ছে দ্বৈত দৃষ্টি। যদিও যখন কখন হয় সেটার বলা দরকার পড়ছে না কখন হয়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাম্বলি ও পিয়া ইত্যাদি রোগগুলো হচ্ছে চোখের সমস্যা। এবার এখানে আমরা দুটো জিনিস দেখে নিই যে পিডিয়াট্রিক আই কেয়ার বা জেরিয়াট্রিক আই কেয়ার কাকে বলে। পরীক্ষার সময় আসতেই পারে যে পেডিয়াট্রিক আই কেয়ার, নিচে এমসিকিউর মধ্যে থাকলো যে শিশুদের দৃষ্টি, বয়স সম্পর্কিত দৃষ্টি, বা যাদের 60 বছর হয়ে গেছে তাদের দৃষ্টি, এরকমভাবে দিতেই পারে। তাহলে তোমরা দেখে নাও যে পেডিয়াট্রিক আই কেয়ার হচ্ছে শিশুদের দৃষ্টি বিকাশ, আর জেরিয়াট্রিক বয়স হচ্ছে সম্পর্কিত কিসের, বয়স সম্পর্কিত চোখের রোগ। ঠিক আছে, পেডিয়াট্রিক আর জেরিয়াট্রিক। জেরিয়াট্রিক কীভাবে মনে রাখবে, টম অ্যান্ড জেরি, ঠিক আছে, জেরি চোখের সমস্যাটাই ছিল তাই। আর পেডিয়াট্রিক কি, পিডিয়াট্রিক বা পেডিয়াট্রিক হচ্ছে বাচ্চা, পিডিয়াট্রিক মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা দুটো সমস্যা, চোখের দুটো সমস্যার কথা আমরা বলবো, যেটা তোমাদের বইতেও আছে, এবং যেভাবে বলবো সেটা তোমাদের দেখে কিন্তু খুবই ইজি মনে হবে। প্রথম হচ্ছে ড্রাই আইস বা শুষ্ক চোখ। ড্রাই আইস বা শুষ্ক চোখ কেন হয়? ড্রাই হয় তার কারণ হচ্ছে কয়েকটা মাত্র। একটা হচ্ছে মোবাইলের ব্যবহার, অত্যাধিক পরিমাণে মোবাইলের ব্যবহার, দূষণের ফলে। ভারতবর্ষে এখন দূষণের কোনো কি বলবো, কোনো লেভেল নেই, লেভেল ছাড়া। মাত্রা বৃদ্ধি, এসির ব্যবহার, মাত্রা অতিরিক্ত এসির ব্যবহার, দূষণের মাত্রা বৃদ্ধি এবং এসির ব্যবহার। ঠিক আছে, এসির ব্যবহার, অত্যাধিক পরিমাণে এসি থাকলেও চোখ কিন্তু শুকিয়ে যায়। ভিটামিন এ এর অভাব, ভিটামিন এ এর অভাব। তারপর হচ্ছে চোখের জল শুকিয়ে যায়, চোখে লুব্রিকেন্টের অভাব দেখা যায়, যা চোখে খসখস বা অস্বস্তিতে ফেলে। লুব্রিকেন্ট কোথা থেকে আসছে? লুব্রিকেন্ট আসে হচ্ছে ল্যাক্রিমাল নামক গ্রন্থ থেকে। এছাড়াও সেবিয়াস গ্রন্থি থেকে এক ধরনের তেল বের হয় যাতে জলটা শুকিয়ে না যায়। তাহলে এগুলো কিন্তু আমরা পরে সমস্ত কিছু পরের যে সমস্যাগুলো আছে ড্রাই আইজের যে কী কারণ থাকে সেই কারণগুলো আমরা জানবো। তাছাড়া দেখে নিই যে ড্রাই আইজের জন্য কী কী সমস্যায় যারা ভোগেন তারা কী কী সমস্যা তখনকারের জন্য ফেস করেন। চোখে চুলকানি, জ্বালা যন্ত্রণা করে, চোখ লাল হয়ে যায় এবং ঘুম আসে না, দিনভর ঝিমুনি হয়, আলোর সংবেদনশীলতা, অর্থাৎ আলো দেখলেই চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখের জল বা অশ্রু তৈরি হয় না। কেন হয় না সেটা এবার দেখে নাও। ড্রাই আইজের কারণগুলো কী কী? চোখের জল তৈরি করে ল্যাক্রিমাল গ্রন্থি, অর্থাৎ যখন আমরা দেখছি এই যে দেখো এই যে চোখ দেখতে পাচ্ছ এর নিচে একটা জায়গায় একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল গ্রন্থির কাজ কি না,
জল তৈরি করা, সেটাই হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থির কাজ। তখন ড্রাই আইজ হয়ে থাকে কখন? যখন গ্রন্থিতে সমস্যা হয়, অর্থাৎ জল তৈরি হচ্ছে না। চোখের জল সহজে যাতে উড়ে না যায়, জল আসছে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে জল আসছে, কিন্তু সেটা যাতে উড়ে না যায়, জল কি হয় বাষ্প হয়ে যাচ্ছে, তো তার জন্য উড়ে যেতে না যায়, তার জন্য কি হয় সাইবিয়াসিয়ান গ্রন্থি থেকে এক ধরনের তৈলাক্ত জিনিস বের হয় বা তেল বের হয়, সেটা কিন্তু কি করে জলটাকে শুকাতে দেয় না। তখন যদি ওই সমস্যা হয়ে যায় তখন কিন্তু সেটা উড়ে যায়, অর্থাৎ জলটা উড়ে যায়। অর্থাৎ দুটি ল্যাক্রিমাল ও সাইবিয়াসিয়ান গ্রন্থির কারণে ড্রাই আইস হয়ে থাকে, ড্রাই আইস হয়ে থাকে। এবার আমরা চোখ সম্পর্কে একটু হালকা ধারণা দিয়ে নেব। কারণ কি, যে পরের যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু এই জায়গাগুলো না বুঝলে কিন্তু ওই জায়গাটা তোমরা বুঝতে পারবে না। দেখো, এটা হচ্ছে আমাদের খালি চোখে দেখা, যেভাবে আমরা দেখি একটা মানুষের চোখ, সেটা কি কি দেখা যায়? দেখা যায় হচ্ছে আইলিড, পিপিল, স্ক্যালেরা এবং আইরিশ, সমস্ত কিছু পয়েন্ট আউট করাই আছে, বেশি বলছি না। তারপরে এই যে ভিতরের, এটা হচ্ছে বাইরের, এটা হচ্ছে ভিতরের, ভিতরের অংশ এরকম থাকে দেখতে। এখানে দেখো একটা জায়গা লেখা আছে রেটিনা। রেটিনা, এই রেটিনা এখানেই দুটো জিনিস আছে। কি 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 জিনিস থাকে? একটা হচ্ছে কোন সেল, একটা হচ্ছে রড সেল। কোন সেল আর রড সেল কেন বলছে? কোনের মতন দেখতে তাই এটাকে বলা হচ্ছে কোন সেল, আর রডের মতন দেখতে তাই এটাকে বলা হচ্ছে রড সেল। রড সেল কি করে? ধূসর এবং কালো যে কালার আছে সেটাকে রিসিভ করে। এবং কোন সেল কি করে? কোন সেল হচ্ছে কালারিং যে সমস্ত জিনিসগুলো আছে, তিনটে কালার থাকে, যে নীল, লাল এবং সবুজ। এগুলো কিন্তু তোমাদের পরের যে পড়াগুলো আছে সেগুলোর মধ্যে তোমাদের খুবই উপকার হবে, তার জন্য কিন্তু এটা দেখানো, বইতে নেই। কোন সেল এবং রড সেল কি তোমরা জেনে গেলে। এই যে জিনিসগুলো আমরা দেখছি সেগুলো চোখের মধ্যে যাচ্ছে, এটাকে বলা হয় ফটো রিসেপ্টার প্রক্রিয়া, ঠিক আছে। এবং এই যে সেলগুলো, এগুলোকে বলা হয় ফটো রিসেপ্টার সেল। এখানে সেলের মধ্যে কি থাকে? ম্যাকিউলা থাকে এবং ফোভিয়া থাকে, এই দুটোরই কাজ থাকে, ঠিক আছে। আরও অন্য অন্য জিনিসগুলো আছে, সেগুলো তোমাদের এখন জানার দরকার নেই, যেটুকু দরকার আমাদের পড়ার জন্য সেটুকুই আমরা তোমাদের বলছি। চলো তাহলে আমরা দেখে নেব যে পরের যে চোখের সমস্যাগুলো সেগুলো কিভাবে হচ্ছে। যেমন প্রথম হচ্ছে বর্ণান্ধতা। বর্ণান্ধতা রোগ একটি চোখের দৃষ্টিগত অবস্থা, যেখানে একজন ব্যক্তি কিছু রঙের মধ্যে পার্থক্য, যেখানে যেখানে হাইলাইট করছি সেটাই আসল জিনিস। বর্ণান্ধতা কেন হচ্ছে? রঙের মধ্যে পার্থক্য বুঝতে না পারা, তখনই কিন্তু বর্ণান্ধতা হচ্ছে। বর্ণ মানেই হচ্ছে রং, বর্ণ মানে হচ্ছে রং, আর অন্ধ মানে হচ্ছে না দেখতে পাওয়া। তাহলে বর্ণান্ধতা কেন বলছে বলে দিলাম। এইবার আমরা দেখে নেব যে বর্ণান্ধতা কেন হচ্ছে। বর্ণান্ধতা হয় দুটি কারণে, একটা হচ্ছে বংশগত, আর একটা হচ্ছে চক্ষু রোগ, আর হচ্ছে আঘাতের ফলে। চক্ষু রোগ বা আঘাতের ফলে, এই দুটো একই ধরনের। বর্ণান্ধতার প্রধান প্রভাব ফেলে কিসের উপরে? আমরা আগেই দেখে নিয়েছি যে কিসের উপরে? কোন সেলের উপরে। কোন সেল আমরা দেখেছি, কোন সেল এবং রড সেলের কাজ কি। এবার দেখে নাও যে বর্ণান্ধতার রোগগুলি কয় প্রকার, ঠিক আছে। বর্ণান্ধতার রোগ হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে মনোক্রোমেসি, একটা হচ্ছে ডাইক্রোমেসি, আর একটা হচ্ছে টাইক্রোমেসি। এগুলো হচ্ছে নাম। মনোক্রোমেসি কি? মনোক্রোমেসিতে হচ্ছে যে কোনো একটি সেলের সমস্যা আছে। ডাইক্রোমেসি কি? দুটো সেলের মধ্যে সমস্যা আছে। দুটো কি সেল? দুটো হচ্ছে কোন সেল। ট্রাইক্রোমেসি কি? ট্রাইক্রোমেসি হচ্ছে তিনটি সেলের মধ্যে যখন কোনো সমস্যা আছে, ঠিক আছে। তাহলে মনোক্রোমেসি কি? একটা, ডাইক্রোমেসি দুটো, ট্রাইক্রোমেসি তিনটে। কি কি রং থাকে? তিনটে রং থাকে, প্রথমে বলে দিয়েছি। ওই যখন আমরা চোখের স্লাইড দেখেছি সেখানে আমরা বলে দিয়েছি যে কি কি রং থাকে। চলো তাহলে দেখে নিই মনোক্রোমেসি কি। চোখে তিনটি কোন সেলের মধ্যে মাত্র একটি কোন সেলের কাজ করে। তিনটির মধ্যে যে কোনো একটি। কি কি কোন সেল অলরেডি তোমরা জানো। অথবা কোনো কোষ সেলই কাজ করে না, শুধু রড কোষ কাজ করে। রড কোষের কাজ কি? রড কোষ হচ্ছে ধূসর এবং কালো রং রিসিভ করতে পারে, ঠিক আছে। এর অপর নাম কি? এই যে মনোক্রোমেসি, এর অপর একটি নাম আছে, সেটাকে বলা হয় অ্যাক্রোমাটোপোসিয়া। এটা হচ্ছে মনোক্রোমেসির অপর একটি নাম, পরীক্ষার মধ্যে আসতে পারে কিন্তু। তারপর হচ্ছে ডাইক্রোমেসি আমি অগ্রিম বলে দিয়েছি যে দুটো সেল যখন সমস্যা হচ্ছে। চলো দেখে নিই তাহলে ডাইক্রোমেসির কি কি ভাগ আছে। প্রোটোনোপিয়া, ডিউটাবানোপিয়া এবং হচ্ছে টাইটানোপিয়া, ঠিক আছে। বইয়ের মধ্যে আগের প্রোটোনোপিয়া এই সমস্ত কিছু দেওয়া আছে, তারপরে গিয়ে আবার ডিউটানোপিয়া দেওয়া আছে, এগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, টিটানোপিয়া, ঠিক আছে। এগুলো তাহলে আমরা দেখে নিই যে যখন প্রোটোনোপিয়া হচ্ছে তখন কি হচ্ছে। তখন বইতে লেখা আছে যে ব্যক্তি সবুজ এবং লাল রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, লাল এবং সবুজের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, বোঝা গেছে? ডাইক্রোমেসি। এবং তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে প্রোটোনোপিয়া, এরপরে হচ্ছে
ডিউটানোপিয়া কি হয়, সবুজ রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এবং তারপরে হচ্ছে ট্রাইটোনোপিয়া, নীল ও হলুদ রঙের মধ্যে পার্থক্য করতে অসুবিধা হয়। একদম সহজভাবে একদম শর্টকাট করে লেখা, একদম মাইন্ড ম্যাপের মতন করে দাও, যাতে বেশি মনে রাখতে পারো তোমরা, অল্প পরে বেশি নাম্বার, এটাই হচ্ছে আসল লক্ষ্য চ্যানেলের। যেখানে 3টি কোষ থাকলেও, 3টে কোষ আছে, ট্রাইটোনোপিয়ায় কি হচ্ছে, ট্রাইকোমোসিসে কি আছে, 3টে কোষ আছে, কিন্তু সেগুলো সঠিকভাবে কাজ করছে না। কি কি সমস্যা দেখা দেয়, প্রোটোনোম্যালি, ডিউটানোমেলি এবং ট্রিটানোমেলি, ঠিক আছে, এই 3টে রোগ দেখা দেয়। কীরকম, প্রোটোনোমেলি কি লাল রঙের কোনো কোষ দুর্বল থাকে, ফলে লাল ও সবুজ রঙের মধ্যে আলাদা বুঝতে পারে না, তার ফলে কি হয়, ঝাপসা এবং কালচে দেখা যায়। এই ঝাপসা আর কালচে দেখা যায়, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ কি পরে ডিউটানোমেলি তো প্রায় একই রকম। সবুজ রঙের কোনো কোষ দুর্বল থাকে, ডিউটানোমেলিতে কি একই রকম, দুটো কোষই দুর্বল, কিন্তু এখানে কি হয়, ঝাপসা ঝাপসা দেখা যায় না, পার্থক্য শুধু বুঝতে পারে না, তখন কঠিন হয়ে পড়ে এটাই। আর ট্রিটানোমেলি কি 3টে কোষ, অর্থাৎ নীল রঙের কোনো কোষ দুর্বল থাকে, এটি অত্যন্ত বিরল, তবুও হলুদ এবং গোলাপি রঙগুলো কিন্তু বোঝা যায় না, এটাই হচ্ছে ট্রাইক্রোমেসি। সহজভাবে একদম বোঝানো হয়ে গেছে। এবার দেখে নেব যে চক্ষুর সুস্থতা বজায় রাখার জন্য, তাহলে আমরা দুটো সমস্যা দেখলাম। চোখের সুস্থতা বজায় রাখা, ডক্টর উইলিয়াম বেটের প্রস্তাবিত যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলো কি, চোখের পাতা তাড়াতাড়ি ফেলা, চোখে তুলো দিয়ে বা তুলো ঢাকা দিয়ে ঘুমানো, অন্ধকারে ঘরের মধ্যে চোখ খুলে তাকানো, চক্ষুগুলো ঘোরানো, হাতের তালুতে জল নিয়ে আইবল দুটিকে জলের মধ্যে ডোবানো, সূর্য স্নান অর্থাৎ ভোরের সূর্যের দিকে মুখ করে চোখ বন্ধ করে থাকা, মুখ ঠিক রেখে চোখগুলোকে ঘোরানো, চোখের মণিগুলোকে ঘোরানো, এটাই। ডক্টর উইলিয়াম বেট কে ছিলেন, ডক্টর উইলিয়াম বেট ছিলেন আমেরিকার একজন চোখের স্পেশালিস্ট। এবার আমরা চলে আসছি যে চোখের সুস্থতা বজায় রাখতে গেলে আমাদের কি কি নিয়মগুলো মেনে চলতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। কি তাহলে চোখের সুস্থতা বজায় রাখার জন্য আমাদের কি কি করণীয়, সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথমে হচ্ছে সূর্যের ইউভি রেস থেকে বাঁচার জন্য আমরা কি করব, সানগ্লাসের ব্যবহার করব। তারপর হচ্ছে কি, দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহার করব না। তারপর হচ্ছে চোখের বিশ্রামের জন্য 20:20:20 নিয়ম অনুসরণ করব। 20:20:20 এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে পরীক্ষার সময় কিন্তু আসতে পারে। এই জিনিসটা হচ্ছে 20 মিনিট ধরে আমি যে কোনো স্ক্রিনের দিকে তাকাবো, তারপরে যে নেক্সট 20 আছে সেটা কি, সেটা হচ্ছে নেক্সট 20 সেকেন্ড হচ্ছে আমরা কি করব, কম্পিউটার থেকে চোখটা ঘুরিয়ে নেব, ঠিক আছে, 20 সেকেন্ডের জন্য কি করব, আমরা চোখটা অন্যদিকে ঘুরিয়ে নেব। নেক্সট যে 20 মিনিট আছে সেটার জন্য কি করব, সেটা হচ্ছে আমরা 20 মিটার দূরের কোনো সবুজ বস্তু দেখব, দূরে, সেটা গাছের দিকে তাকাতে পারি, সবুজ কোনো রঙের দিকে, যে কোনো জায়গায় আমরা তাকাতে পারি, কতক্ষণ, 20 সেকেন্ডের জন্য। কত দূরে, 20 মিটার দূরে, 20 মিটার দূরে আমরা কিসের দিকে তাকাবো, অন্যদিকে তাকাবো। তারপর হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট ও ধূমপান নিষেধ। যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু চোখের সমস্যা দেখা দেয়, আগে থাকে না, কিন্তু যেই ডায়াবেটিস হওয়া শুরু করে চোখে তখন সমস্যা হওয়া শুরু করে। তারপরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। যে রক্তচাপ আছে, বিভিন্ন ভাবে তুমি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারো, সেটাও তোমাদের অন্য চ্যাপ্টারের মধ্যে আছে। কিছু বিষাক্ত রাসায়নিক থেকে এড়ানো, যেমন স্টাইলিন ও কার্বন ডাইসালফাইড, এই সমস্ত ওষুধগুলো বা ওই সমস্ত রাসায়নিক থেকে দূরে রাখতে হবে। এবং কিছু কিছু ওষুধ আছে, যেমন অ্যান্টিপাইরেটিক ওষুধ, হাইড্রক্সিক্লোরোকুইন, এই সমস্ত ওষুধগুলি থেকে তোমাদের দূরে থাকতে হবে। এবং অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো তোমাদের খেতে হবে। এ সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোর নাম তোমরা কিন্তু পরের চ্যাপ্টারে পেয়ে যাবে, 3 নম্বর চ্যাপ্টার। এবার আমরা দেখে নেব যে চোখের একটা টেস্ট আছে, চোখে কিভাবে টেস্ট করা হয়, সেই টেস্টটার নাম হচ্ছে ইশাহারা টেস্ট। কি নাম, ইশাহারা টেস্ট। এটা একটা জাপানি টেস্ট। এই ধরনের টেস্ট কিন্তু তোমরা দেখেছো, যারা 12 পড়ছো, তারা যদি কেউ যে ডিফেন্স লাইন হয়, ডিফেন্স লাইনে যদি গিয়ে থাকো, তারা কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু দেখেছো। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামে এই সমস্ত ছবি দেখেছো চোখের টেস্ট করানোর জন্য, যে এর ভেতরে কি সংখ্যা লেখা আছে। তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে এর মধ্যে সংখ্যাটা কত লেখা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দেবে, এবং অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে। সত্যি লাইক তোমাদের কাছে যাচ্ছি, অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না, এছাড়াও সাবস্ক্রাইবই করছো না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, তাহলে তোমরা অনেক ভালো ভালো কন্টেন্ট পাবে এখানে। ফিজিক্যাল এডুকেশনের জন্য অন্য কোথাও যেতে হবে না, এখানেই হয়ে যাবে সমস্ত কিছু। চলো এবার আমরা দেখে নেব যে পরের যে রোগটি আছে সেখানে কি কি আছে, কি কি অঙ্গগুলোর মধ্যে কি কি রোগ আছে।
প্রথম হচ্ছে দাঁতের বিভিন্ন রোগ, দন্তক্ষয়, পায়োরিয়া, নিঃশ্বাসের দুর্গন্ধ, মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ির রোগ। এই কটা রোগের কথা আমরা এখানে বলছি। দন্তক্ষয় কি করে হয়? ব্যাকটেরিয়া ও দাঁতের গঠন যখন উল্টোপাল্টা হয়ে যায় তখনই কিন্তু দন্তক্ষয় শুরু হয়। এই যে ব্যাকটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এইরকম ভাবে কিন্তু ব্যাকটেরিয়ায় অ্যাটাক করলে কিন্তু এইরকম ধরনের জিনিস হয়। এই যে মাঝখানে হলুদগুলো জিনিস আছে, এগুলোর একটা নাম আছে, এগুলোকে প্লাগ বলা হয়। আচ্ছা, অনেকে বলে যে দাঁতে পোকা হয়, পোকা কিন্তু হয় না। এখনও অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে দাঁতে পোকা হয়। দাঁতে পোকা বলে কিছু হয় না, ব্যাকটেরিয়ায় যা করে সমস্ত কিছু ব্যাকটেরিয়ায় করে। আচ্ছা, তারপর হচ্ছে পায়োরিয়া। পায়োরিয়া একটা রোগ, দাঁত থেকে রক্ত, ও এখানে পুরুষ চলে এসছে, ভুল ভুল ভুল, ঠিক আছে, এখানে চলে এসছে পুরুষ, এটা হবে পুজ। পুজ নির্গত হয় এবং মাড়ি ও অস্থি গহ্বর নষ্ট হয়ে যায়। আচ্ছা, অস্থি মানে বলে রাখি, অস্থি মানে হচ্ছে হাড়, এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে অস্থি। তারপর হচ্ছে নিঃশ্বাসের দুর্গন্ধ, দন্তক্ষয় রোগ, পায়োরিয়া, দাঁতের পরিচর্যার অভাবে বিভিন্ন রোগ দেখা যায়, তার জন্য কিন্তু নিঃশ্বাসের দুর্গন্ধ হয়। মুখ থেকে যখন হা করব তখন কিন্তু গন্ধ বেরোবে। মাড়ি ফুলে যাওয়া পরিচর্যা ও ভিটামিনের অভাবে ফলে হয়। যখনই তোমার ভিটামিন সি, ভিটামিন এ, এই সমস্ত খাবারের যখন অভাব হবে, কম খাওয়া হবে, বা ওই সমস্ত ভিটামিন জাতীয় খাবার যখন কম খাওয়া হবে, ভিটামিন যখন কম নেওয়া হবে, তখনই কিন্তু সমস্ত রোগগুলো দেখা যাবে। আচ্ছা, মাড়ির রোগ, মাড়ির রোগকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জিঞ্জিভাইটিস আর একটা হচ্ছে পেরিওডেন্টাইটিস। অবশ্যই মনে রাখবে এই দুটো নাম, এই নাম দুটো কিন্তু পরীক্ষার সময় আসে। ঠিক আছে, জিঞ্জিভাইটিস, প্লাগ জমে যাওয়ার কারণে এখানেও বাড়ি ভুল হয়ে গেছে, এখানে মাড়ি হবে, এখানে হবে মাড়ি। তো মাড়ি কি হয়? মাড়ি ফোলা ও রক্তপাত হয় ও ব্যথা হয়। পেরিওডেন্টাইটিস কি? একটি মাড়ির হাড়কে ক্ষতিগ্রস্ত করে। যখন জিঞ্জিভাইটিস আরও ক্ষতিগ্রস্ত, যখন বেশি হয়ে গেল, তখনই কিন্তু এই পেরিওডেন্টাইটিস হয়ে থাকে। ঠিক আছে, তখন এই যে দাঁতের তলায় যেগুলো থাকে, আমরা মাড়ি বলি, ওখানে হাড় থাকে, ওটা সমস্যা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, এটা দেখো, এই যে পেরিওডেন্টাইটিস, এই যে পেরিওডেন্টাইটিস যখন হয়, এটা এই যে হেলদি টুথ, এটা যখন কি হচ্ছে, এটা যখন সবে মাত্র শুরু হয়েছে তখন কিন্তু এইটা, তারপরে এই যে পেরিওডেন্টাইটিসে একদম পূর্বের অবস্থা, এটা যে পেরিওডেন্টাইটিস, দেখো দাঁতই ক্ষয় হয়ে গেছে সাইড দিয়ে। ঠিক আছে, এটাকে আবার টার্টারও বলে। চলো এবার আমরা দেখে নেব যে দাঁতের যে কারণগুলো আছে, কি কারণে হয় এবং তার প্রতিকার কি করে করা যায়। অ্যাসিডের প্রভাব, অ্যাসিডের ফলে আমাদের দাঁতে কি হয়, অ্যাসিডের প্রভাবে শর্করা একসাথে মিশে, কি শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট একসাথে মিশে কি হয়, ল্যাকটিক, এবং এর সাথে আর কি মিশে যায়, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করে। এনামেলই হচ্ছে সব, দাঁতের এনামেল যদি ভালো থাকে তাহলে দাঁত ভালো থাকে, এনামেল যদি ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু দাঁত নষ্ট হওয়া শুরু হয়। আচ্ছা, এনামেলকে কে ক্ষতিগ্রস্ত করে? এই যে শর্করা এবং ল্যাকটিক অ্যাসিড দুটো একসাথে মিশে অ্যাসিড তৈরি করে, যার ফলে এনামেল ক্ষতিগ্রস্ত হয়। তারপর হচ্ছে ফ্লুরাইডের ভূমিকা। এই অ্যাসিডের ফলে ফ্লুরাইডের কি ভূমিকা থাকে অ্যাসিডের উপরে? অ্যাসিডের ক্ষতিকারক প্রক্রিয়া কমিয়ে দেয় এবং এনামেলকে শক্তিশালী করে। তাহলে ফ্লুরাইড কি করে? ক্ষতিকারক যে প্রক্রিয়া থাকে অ্যাসিডের, সেই এইখানে অ্যাসিড বানান ভুল আছে, অ্যাসিডের যে ক্ষতিকারক প্রক্রিয়া আছে সেগুলো কমিয়ে দেয় এবং এনামেলকে আরও শক্তিশালী করে। তাদের হচ্ছে ফলে এনামেল আরও আস্তে আস্তে আবার পুনরায় গঠিত হয় এবং আস্তে আস্তে দাঁতকে আবার শক্ত করে। প্লাক এবং টার্টার। প্লাক কি? প্লাক যখন এই যে হলুদ জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় প্লাক। ঠিক আছে, অনেকের মধ্যে দেখতে পাও তোমরা, যারা ব্রাশ কম করে তাদের মধ্যে এই প্লাকগুলো বেশি দেখা যায়। এটা কি এরকম কীরকম এটা একটা একদম পুরো গন্ধ নেই কোনো, একটা পাতলা একটা অদৃশ্য একটা স্তর দাঁতের উপরে থাকে, ব্রাশ করলে এটা একদমই কমে যায়। এটা সাধারণত ব্যাকটেরিয়া এবং খাবারের কণা, স্যালিভারি উপাদান নিয়ে গঠিত হয়। অর্থাৎ প্লাকটা কীভাবে তৈরি হচ্ছে সেটার কথা আমরা বললাম। এটা ধীরে ধীরে টার্টারে পরিণত হয়। এটা কিসে পরিণত হয়? টার্টারে পরিণত হয়। সঠিক চিকিৎসা না হলে পেরিওডেন্টাইটিসে পরিণত হয়। পেরিওডেন্টাইটিস কি? যখন আমাদের দাঁতের মধ্যে পুরো একদম দাঁতের যে মাড়ি আছে পুরো একদম নষ্ট হয়ে গেছে, সেটাকে হচ্ছে পেরিওডেন্টাইটিস বলছে। পেরিওডেন্টাইটিস বা যখন প্লাক হচ্ছে তখন আমরা কীভাবে সেগুলোকে সারাবো, সেটার জন্য উষ্ণ সাধারণ স্যালাইন জল ব্যবহার ও ডেন্টাল স্কেলিং ও দৈনন্দিন ব্রাশ এটা কিন্তু সারাতে পারে। এছাড়াও ফলসিং আছে, অনেক কিছু আছে। এবার হচ্ছে রিমিনারালাইজেশন, এগুলো কিন্তু তোমাদের বইতে আছে। রিমিনারালাইজেশনটা কি? রিমিনারালাইজেশন হচ্ছে দাঁতের এনামেলে কি নির্দিষ্ট পরিমাণে কিছু মিনারেল আমাদের দাঁতের এনামেলে জমা থাকে, সেটা যখন আবার পুনরায় যদি একটু সমস্যা হচ্ছে, তখন আবার যখন দাঁতের ওই ফিটামিনের অভাব যখন আবার ঠিকঠাক পরিমাণে পড়ে গেল, তখন কিন্তু আবার সেই এনামেলটা আবার পুনরায় গঠন হয়। এটাকে বলা হচ্ছে রিমিনারালাইজেশন, মানে পুনরায় গঠন হয়। এটা হচ্ছে রিমিনারালাইজেশন।
এবার তারপরে কি, তারপর হচ্ছে ডেন্টিনের সেলুলার রেসপন্স। কি এটা, যখন ইনফেকশন হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করে কে, এই ডেন্টিনের সেলুলার রেসপন্স। এই রেমিনারালাইজেশন, ডেন্টিসের সেলুলার রেসপন্স, প্লাক অ্যান্ড টার্টার ফ্লুরাইডের ভূমিকা কি, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ব্যাকটেরিয়া ও প্লাকের সম্পর্ক, ব্যাকটেরিয়া আর প্লাক কি করে, দেখো ব্যাকটেরিয়ার একটা ব্যাকটেরিয়ার নাম বলছে এখানে, সেটা হচ্ছে স্টেপটোকাস মিউটান্স। এই যে নাম দেখতে পাচ্ছ স্টেপটোকাস মিউটান্স, এটা কিন্তু ব্যাকটেরিয়া, যেটাই হচ্ছে সব থেকে দাঁতের সমস্যার জন্য সব থেকে বেশি দায়ী ভারতবর্ষে। তারপর হচ্ছে রুট ক্যানাল থেরাপি। রুট ক্যানাল থেরাপি কি, রুট ক্যানাল থেরাপি হচ্ছে দাঁতে এই যেগুলো দেখতে পাচ্ছি, যে নোংরাগুলো, এই নোংরাগুলো যখন একদম দাঁতের মাঝখানে যখন একদম নষ্ট করে ফেলেছে, তখন কি করা হয়, ডাক্তারের কাছে গেলে তারা কি করে, দেখবে একটা মেশিন ঢুকিয়ে এখানে জল প্রবেশ করিয়ে ফুটো করে দেয়, এবং ভিতর থেকে আস্তে আস্তে যে রুটগুলো থাকে, রুট মানে কি, রুট মানে হচ্ছে শেকড়, এই শেকড়গুলো তখন আস্তে আস্তে কেটে দেয়, ঠিক আছে, যাতে দাঁতটা একদম পুরো হাড়ে সমস্যা না করতে পারে, কারণ এখানে যদি সমস্যা করতে পারে আস্তে আস্তে এখানে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো এই 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 যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে হচ্ছে পেরিওডেন্টাইটিস বলে, ঠিক আছে, আস্তে আস্তে দাঁত লাল হয়ে যাবে, এখানে ফোলা হয়ে যাবে, এটাকে বলে পেরিওডেন্টাইটিস, ঠিক আছে। শিকড় অপসারণ করা হয় এবং তাতে ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে, সেগুলো হচ্ছে আস্তে আস্তে সেই রুটগুলো কেটে ফেলা, এটাই হচ্ছে রুট ক্যানাল থেরাপি, এটা হচ্ছে ডাক্তাররা করে, ঠিক আছে। মনে রাখতে হবে রুট ক্যানাল থেরাপি কি, দাঁতের সমস্যার সমাধানের জন্য ডাক্তারের কাছে গেলে তারা এটা করে, ঠিক আছে। এবার দেখে নেবো যে দাঁতের কি কি করা উচিত আমাদের। প্রথম হচ্ছে দাঁতের ফ্লসিং করা দরকার, ঠিক আছে। ফ্লুরাইড জাতীয় টুথপেস্ট ব্যবহার করা উচিত, এবং সেই যে টুথপেস্ট আমরা ব্যবহার করছি তার মধ্যে অবশ্যই সোডিয়াম ক্লোরাইড যুক্ত মাজন ব্যবহার করা উচিত, ঠিক আছে। আরেকটা কি, আমরা যে ছাই বা গুড়াক্ষ ব্যবহার করি সেগুলো দূরে রাখতে হবে, ঠিক আছে। মাদকদ্রব্য বর্জন করতে হবে। মাদকদ্রব্য বলতে এখানে কিন্তু মদ খাওয়ার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে গুটখা ফুটকা যেগুলো আমরা খাই সেগুলো থেকে দূরে রাখতে হবে, এবং অবশ্যই মাদকদ্রব্য সমস্ত রোগকেই একদম ডিলে করে দেয়, তো ওটা থেকে দূরে রাখতে হবে। ABC ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। কি কি খাদ্য, ABC, এই সমস্ত খাদ্য, যে সমস্ত খাদ্যের মধ্যে থাকে সেই সমস্ত খাদ্যই হচ্ছে গ্রহণ করতে হবে। সমস্ত রোগী আসে আমাদের এই ভিটামিন মিনারেলস এই সমস্ত অভাবের জন্যই হয়। অতিরিক্ত চিনি ও শর্করা খাবার খাওয়া অভ্যাস ত্যাগ করতে হবে, কারণ অতিরিক্ত চিনি শর্করা আমরা আগেই দেখেছি যে শর্করা বা চিনি কি আমাদের দাঁতের মধ্যে কি সমস্যা তৈরি করে, তার জন্য বাচ্চাদের বলা হয় যে চকলেট না খেতে, কারণ ওগুলো দাঁতের মধ্যে লেগে থাকে, ওগুলো ভালো করে পরিষ্কার হয় না, এবং তারপরে আস্তে আস্তে ওখান থেকে প্লাক জমতে থাকে, প্লাক জমে আস্তে আস্তে সেখানে টার্টারে পরিণত হয়, টার্টারের থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ কি হয়, বলার আর কোনো দরকারই নেই, তোমরা বুঝে গেছো। এবার আমরা দেখে নেবো ত্বকের কাজ কি আমাদের, যদি আমরা এটা প্রশ্ন করি যে ত্বকের কাজ কি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ত্বকের কাজ কি। আমরা এখানে দেখে নেবো, যদিও ত্বক মানব শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়। এটি বাহ্যিক পরিবেশের ধুলা এবং বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। অভ্যন্তরীণ অঙ্গগুলো তোমরা সবাই জানো, বলার দরকার পড়ে না। আমাদের দিল যেটা সবসময় ধারকে, তাই না, অনেকের আবার ছ্যাঁকাকে দিল বাইরে চলে আসে। ত্বকের 3টি স্তর, কি কি, এপিডার্মিস, ডার্মিস এবং হাইপোডার্মিস। দেখো এখানে লেখা আছে, এটা উপরে যে ত্বকটা আমরা দেখতে পাই খালি চোখে সেটা হচ্ছে এপিডার্মিস, তারপরে কি মাঝখানে একটা লেয়ার থাকে সেটাকে বলা হয় ডার্মিস, এর মধ্যেই সমস্ত কিছু শিরা উপশিরাগুলো, নার্ভ ফার্ভ এগুলো সব এইখানেই থাকে। তারপর হচ্ছে সাবকুটেনিয়াস লেয়ার বা হাইপোডার্মিস, এইটা হচ্ছে এখানে একটু ফ্যাট থাকে, এটাকে বলা হয় হাইপোডার্মিস বা সাবকুটেনিয়াস ফ্যাট। তাহলে এখন দেখে নেবো যে এপিডার্মিসের মধ্যে কি কি থাকে, এর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি কি কি। আচ্ছা, এপিডার্মিস হচ্ছে ত্বকের বাইরের স্তর, মৃত কোষ ও দেহের সুরক্ষা দেয়। মৃত কোষ কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়, এগুলো কিন্তু বাইরে থেকে আসে না। আবার অনেক সময় দেখা যায় যখন শীতকালে দেখা যায়, যখন সাদা যেগুলো কিন্তু মৃত ত্বক, আর কিছুই না কিন্তু। তারপরে হচ্ছে এই স্থানে কিউটিন ও মেলানিন নামক উপাদানগুলো উপস্থিত থাকে। কিউটিন আর মেলানিন, আচ্ছা কিউটিন আর মেলানিনের কাজ কি, কিউটিন তোমরা সবাই জানো, কিউটিন আর মেলানিনের কাজ। মেলানিন হচ্ছে কি আমাদের ত্বককে ক্যান্সারের হাত থেকে প্রতিরোধ করে, সবাই তোমরা জানো। তারপর হচ্ছে ত্বকের রং নির্ধারণ করে, ত্বকের রং সাদা হবে না নীল হবে, এটা কিন্তু মেলানিনের মাধ্যমেই হয়ে থাকে, ঠিক আছে। সাদা হবে না কালো হবে, অনেকে কালো থাকলে, যদি এটা ঠিক না, কালো দেখলে অনেকে ভাবে কালো গায়ের রং কালো, মেয়েদের ক্ষেত্রে বেশি, ছেলেদেরও বেশি, একই সব, কালো ছেলেদের মেয়েরা দেখে না, ঠিক আছে, ভালো মেয়েরা, আবার এদিকে তার অপোজিটও সেম, খুবই খারাপ অবস্থা। রোদ থেকে সুরক্ষা প্রদান করে হচ্ছে কি আমাদের ত্বক, ভিতরে যে অভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে সেগুলো থেকে রোদ থেকে রক্ষা করে।
তারপর হচ্ছে ডার্মিস। ডার্মিস হচ্ছে একদম মাঝখানের স্তর, ত্বকের মাঝের স্তর, এবং ত্বকের শক্তি ও নমনীয়তা দেয়। এটা কি করে? ত্বককে শক্তি ও নমনীয়তা দেয়। ঠিক আছে, এখানেই সমস্ত কিছু রক্ত ফক্ত থাকে। এখানে কোলেজেন ও ইলাস্টিন ফাইবার থাকে, কোলেজেন এবং ইলাস্টিন ফাইবার থাকে এখানে, ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। তারপর হচ্ছে হাইপোডার্মিস, সব থেকে একদম নিচের স্তর। এটি ত্বকের নিচের স্তর। এই ত্বকে নিচে ফ্যাট সঞ্চয় থাকে এবং শীতলতা ও আঘাত থেকে সুরক্ষা প্রদান করে। দেখবে যাদের মোটা হয় তাদের কিন্তু শীত কম লাগে, কারণ কি? এই যে জিনিসটা যারা বাজার থেকে গিয়ে ভুড়ি ভুড়ি খাবার খায় তাদের কিন্তু এই জায়গায় কিন্তু ফ্যাটটা জমে ত্বকের নিচে, যেটাকে বলা সাবকুটিনিয়াস ফ্যাট। চলো এবার দেখে নেব যে ত্বকের টাইপগুলো কী কী। ত্বকের টাইপ, সাধারণত ত্বক দেখো চারটে, আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। 5টা টাইপ থাকে। সাধারণ ত্বক, তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, সেন্সিটিভ ত্বক আর হচ্ছে মিশ্র ত্বক। ঠিক আছে, মিশ্র ত্বকের মধ্যেই সাধারণ ত্বক আর অয়েলি ত্বক এই দুটোই একসাথেই থাকে। ঠিক আছে, মানে ড্রাই আর সাধারণ ত্বক মানে মিলেমিশে থাকে। নর্মাল ত্বকে কী হয়? এখানে ত্বক খুব বেশি তৈলাক্ত নয় এবং শুষ্কও থাকে না এবং খুব একটা বেশি একদম নর্মাল ত্বক, এতে তেল বেল বেশি আসে না, ওরা সারাদিনই গ্লো করে। ঠিক আছে, আর তৈলাক্ত ত্বক কি? যেখানে ব্রণ ও ব্ল্যাক হেড বেশি সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় সেটা আমরা পরে যখন যে টপিক আছে, এই স্লাইড আছে, সেই স্লাইডে সেখানে লেখা আছে ব্রণ কি, সেটা থেকে দেখে নেব। অয়েলি ত্বকে ওর জন্য বেশি হয় কি? ব্রণ। আর শুষ্ক ত্বক কি? আর্দ্রতার অভাব থাকে এবং শুষ্ক ও ফাটা হয়। এই যে শুষ্ক ত্বক, তাহলে তোমরা এখন এখান থেকে দেখে নিতে পারছো যে তোমাদের ত্বকটা কোন ক্যাটাগরির মধ্যে আছে। সেন্সিটিভ ত্বক অ্যালার্জি প্রক্রিয়া দেখা যায়, যেমন ওই যে আমার মুখে লাগাস না রং লাগাস না মুখে অ্যালার্জি উঠে যাবে, এইগুলো হচ্ছে সেন্সিটিভ ত্বক। ঠিক আছে, তারপর হচ্ছে মিশ্র ত্বক কি? ত্বকের কিছু অংশে তৈলাক্ত, যেমন কিছু অংশে শুষ্ক সাধারণ থাকে। এটা হচ্ছে তৈলাক্ত থাকে আবার সাধারণ থাকে, এটাই হচ্ছে মিশ্র ত্বক। টিজনে বেশি দেখা যায় এগুলো, ত্বক তিনটে ভাগে কিন্তু আমরা দেখে নিয়েছি। তারপরে আমরা দেখছি যে ত্বকগুলি কি কীরকম থাকে উপরের। এটা কিন্তু সমস্ত কিছু আমরা যেটা বলছি একদম ভিতরে না, কিন্তু এটা উপর থেকে কথা বলছি আমরা। উপরে যে ত্বকটা থাকে সেটা তো তৈলাক্ত থাকে অনেকের, বেশিরভাগ মুখের কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেব যে ত্বকের যত্নের পদ্ধতি, কীভাবে আমরা যত্ন রাখবো। ত্বকের যত্নের পদ্ধতি কি? প্রথম হচ্ছে ত্বক পরিষ্কার রাখতে হবে, ধুলো ময়লা তেল ও মেকআপ পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে মেকআপ করলো, মুখটুক না ধুয়ে ঘুমিয়ে পড়লো, মেয়েদের কথা বলছি, ছেলেরা মেকআপ করে না, আবার কিছু ছেলেরা করতেও পারে। ঠিক আছে, অনেকেই আছে একদম ওই সমস্ত পুরোটাই কেমিক্যাল, ওইগুলো তখনই তো সেন্সিটিভ হয়ে যায় না ত্বক আস্তে আস্তে, কারণ ওর মধ্যে শুধু কেমিক্যাল থাকে। তারপর হচ্ছে সাবান বা ক্লিনার ব্যবহার করা। এগুলো যখন পরিষ্কার করছি তার জন্য তো সাবান দরকার না, সাবান অবশ্যই ব্যবহার করা উচিত। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হচ্ছে যে পিএইচ ব্যালেন্স সাবান ব্যবহার করতে। পিএইচ ব্যালেন্স কেন? কারণ আমাদের যে সাধারণ ত্বক তার পিএইচ থাকে হচ্ছে 7 পয়েন্ট সামথিং, তো তোমাকেও ওই ধরনের সাবান ব্যবহার করতে হবে। আমরা যেগুলো ব্যবহার করি লাইফবয়, নির্মা, এই সমস্ত, ঠিক আছে, আমাদের পিএইচ থাকবে 7.2 বা 7 পয়েন্ট সামথিং, একটু বেশি। তো এটাই হচ্ছে আমাদের ত্বকের পিএইচ লেভেল। সেই রকমভাবেই আমাদের কিন্তু এই সমস্ত ক্লিনার এবং সাবান এগুলো ব্যবহার করা উচিত। তারপর হচ্ছে মাইক্রোফাইবার কি? যে কাপড়গুলো আমরা ব্যবহার করছি সেটা যেন খুবই শুষ্ক হয়। অনেক আছে যে যখনই কাপড় দিয়ে মুখটা মুছলো তখন সঙ্গে সঙ্গে দেখা দিল কি মুখে র্যাশ হয়ে গেছে, অনেকেরই হয়। তো সেইগুলোর জন্য মাইক্রোফাইবার ব্যবহার করা উচিত, যদি একটু বেশি ভাগ বড় লোকরা ব্যবহার করে। হাইড্রেটিং ক্রিম ও লোশন ব্যবহার করা, এটা অবশ্যই করতে হবে। যখন শীতকাল হচ্ছে তখন আমাদের অবশ্যই যাতে শুষ্ক না থাকে তার জন্য আমাদের কিন্তু যে সমস্ত লোশনগুলো থাকে সেই সমস্ত লোশনগুলো আমাদের ব্যবহার করতে হবে। এছাড়াও ইউএভি থেকে বাঁচতে আমাদের কি করতে হবে? SPF 30 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের সানস্ক্রিন তোমাদের ব্যবহার করতে হবে। SPF 30, ঠিক আছে। এছাড়াও আমাদের ত্বকের যে আর কি যত্ন নিতে হবে সেটা আমরা একবার দেখে নেব। তার আগে আমরা দেখে নেব যে ত্বকের রোগগুলি কী কী হয়। ত্বকের রোগ কি? দাঁত, চুলকানি, ব্রণ, একজিমা, ছুলি, সোরিয়াসিস, সেতি, এই সমস্ত রোগগুলো সম্পর্কে তোমরা অনেকেই শুনেছ। তবুও মনে রাখার জন্য কিন্তু ভালো করে, কারণ পরীক্ষার সময় এখান থেকে প্রশ্ন তেমন একটা আসে না, কিন্তু তবু মনে রাখতে হবে। এবার আমরা যাব ব্রণ কি? রোমকূপের নিচে থাকা সোবিয়াস গ্রন্থি, দেখো এর নিচে কিন্তু সোবিয়াস গ্রন্থি থাকে এইসব জায়গায়, ঠিক আছে, রোমকূপের নিচে। সোবিয়াস গ্রন্থি নিঃসৃত থেকে সিবাম মাত্রা অতিরিক্ত উৎপন্ন হয় এবং ত্বকে বাধাপ্রাপ্ত হয় সেগুলো, এবং তাছাড়াও তার সাথে কি মিশে যায়? ব্যাকটেরিয়া মিশে তখন কি তৈরি হয়? ব্রণ তৈরি হয়।
তাহলে এবার জেনে গেলে ব্রণ কেন তৈরি হয়। অনেকেই আছে এই আমার মুখে শুধু ব্রণ হয়, আমার পায়খানা হচ্ছে না, আমার এই হচ্ছে না, তা হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না, এর জন্য আমার ব্রণ হচ্ছে, পেট পরিষ্কার হচ্ছে না, এগুলো ফালতু কথা। ব্রণ কেন হচ্ছে দেখতে পাচ্ছ, তাহলে সোবিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত সিবাম মাত্রা অতিরিক্ত যখন বেরিয়ে যাচ্ছে, তার সাথে কি হচ্ছে, তার সাথে আবার ব্যাকটেরিয়া একসাথে হচ্ছে, তখনই ব্রণ তৈরি হচ্ছে। এটা হচ্ছে ব্রণের প্রধান কারণ, কোনো কিছুর জন্যই না, কিন্তু পেটের সমস্যার জন্য ব্রণের কোনো সম্পর্ক সেরকম নেই। আচ্ছা, ব্রণের চিকিৎসা কীভাবে করবো? স্কিন প্লিং করতে পারি, স্কিন প্লিং এবং লেজার থেরাপি, ঠিক আছে, এগুলো সব কমা হবে। ভিটামিন সি সিবাম ব্যবহার, তাহলে কিন্তু ব্রণের চিকিৎসা করা হচ্ছে। এবার আরেকটা রোগের কথা যদি বলি, সেটা হচ্ছে বয়সের ছাপ। এটার জন্য অনেকেই যারা বয়স্ক তাদের বেশি সমস্যা দেখা দেয়। বয়সের ছাপ ত্বকে কোলেজন ও ইলাস্টিন কমে যাওয়ার ফলে ঘটে। তাহলে এরা তোমরা দেখেছো কোলেজন আর ইলাস্টিনের কাজ কি? হ্যাঁ, তোমরা দেখেছো যে আমাদের যে তৃতীয় স্তর থাকে ত্বকের, সেইখানে কিন্তু এই কোলেজন আর ইলাস্টিন কিন্তু থাকে। আমরা কিন্তু দেখে নিচ্ছি যে ত্বকের যখন ভাগ পড়েছি আমরা তখন। বয়সের ছাপ চিকিৎসা করে কীভাবে করবো? রেটিনয়েড ও পেপটাইড সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে হবে। রেটিনয়েড এবং পেপটাইড জাতীয় ক্রিম ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে কিন্তু রেটিনয়েড ও পেপটাইড জাতীয় সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে হবে, ঠিক আছে। টাইপ অফ একনি এখানে দেখতে পাচ্ছ তোমরা, টাইপ অফ একনি কি কোন কোন ধরনের টাইপ এখানে দেখা যায়, জুম করে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেব যে ত্বকের আমরা আরও কীভাবে আমরা যত্ন রাখতে পারি। চলো দেখে নিই ত্বকের যত্ন পদ্ধতি। অবশ্যই সাবান বা ক্লিনার ব্যবহার, অর্থাৎ পিএইচ ব্যালেন্স সাবান ব্যবহার করতে হবে। আমি আগেই বলেছি পিএইচ ব্যালেন্স থাকবে 7.2 থাকে, এরকম সামথিং থাকে 7.35, এরকম কিছু একটা থাকে, 7 পয়েন্ট সামথিং থাকে, সেই ধরনের সাবান ব্যবহার করতে হবে। আমরা যেগুলো লাইফ বয় কি 99 গীটাণু মারে, ভাই গীটাণু মারে না, ওটা হচ্ছে ফালতু সাবান একদম, ওটা ব্যবহারের জন্য না, ওটা পায়খানা করার পরে হাত পা ধোয়ার জন্য জাস্ট, ঠিক আছে। টয়লেট করার পরে যে হাত পা ধোয়া, ঠিক আছে। গীটাণু অবশ্যই মারে, হাতের গায়ের জন্য নয় এগুলো। ত্বক পরিষ্কার করার জন্য মৃদু মাইক্রোফাইবার ব্যবহার, এটা আমরা আগেই বলে নিয়েছি। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন থেকে মানে সানের যে ইউভি আসছে সেটার থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের SPF 30 ব্যবহার করতে হবে। স্কিন এক্সফোলিয়েশন তোমরা ব্যবহার করতে পারো, যে ত্বক থেকে মৃত্যু করে দূর রাখতে সাহায্য করে এই স্কিন এক্সফোলিয়েশন, ঠিক আছে। আর হচ্ছে পর্যাপ্ত জল পান করতে হবে। ফল, শাকসবজি, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ওমেগা 3 জাতীয় খাবার গ্রহণ করতে হবে। ভিটামিন সি যে খাবারগুলো পাওয়া যায় সে সমস্ত খাবারগুলো গ্রহণ করতে হবে। আমি বলে দিই ভিটামিন সি খাবারগুলো কী কী, যেমন লেবু আছে, টক জাতীয় যে সমস্ত খাবারগুলো বেশি তেঁতুল বাদে, সেই সমস্ত হচ্ছে ভিটামিন সি খাবার, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের ত্বকের। এবার আমরা দেখে নেব ত্বকের পরে হচ্ছে আমাদের কানের যত্ন। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই যে কানকে কটি ভাগে ভাগ করা যাচ্ছে। কানকে 3টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, একটা হচ্ছে অন্তকর্ণ। আচ্ছা, বহিকর্ণ হচ্ছে বাইরে যে কানটা দেখতে পাচ্ছ, এই যে সেটা হচ্ছে বহিকর্ণ। মধ্যকর্ণ কোনটা? এই যে দেখো এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু বলা হচ্ছে মিডিল ইয়ার বা মধ্যকর্ণ। তারপর হচ্ছে অন্তকর্ণ, এই যে পার্টটুকু আছে এই পার্টটুকে বলা হচ্ছে অন্তকর্ণ, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা আলাদা রোগ হয়, সেগুলো আমরা দেখিনি একবার। এবং বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণের কাজগুলো কী কী সেগুলো একবার দেখে নিই। কাজ হচ্ছে ধ্বনিকে সংগ্রহ করে কানের ভেতরে প্রেরণ করা, এটা হচ্ছে বহিকর্ণের কাজ। মধ্যকর্ণের কাজ কি? শব্দ তরঙ্গকে কম্পনে রূপান্তর করা। এরকমভাবে পিপিটি বানিয়ে তোমাদের কোনো জায়গায় কোনো চ্যানেলে ইউটিউবে পশ্চিমবাংলায় কেউ পড়ায়নি, আমি 100% শিওর। এবং সেই সাথে আমি বলে রাখছি, যেভাবে আমরা এইভাবে করেছি সেখানে কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখার জন্য আমরা কিন্তু ছোটো ছোটো করে দিয়েছি জিনিসটা, যাতে তোমরা মনে রাখতে পারো, পরীক্ষার সময় একদম ঝটাকসে ধরে নিতে পারো যে প্রশ্নটার মেন টপিকটা কী। কারণ বিবৃতিমূলক প্রশ্নে কিন্তু যদি তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি এগুলো সঠিকভাবে করতে পারবে না। মধ্যকর্ণ হয়ে গেল। এবার হচ্ছে অন্তকর্ণ। কম্পন স্নায়বিক সংকেতকে রূপান্তরিত করে মস্তিষ্কে পাঠায়। কম্পন স্নায়বিক সংকেতকে কিসে রূপান্তরিত করে? না, এগুলোকে কম্পনগুলো আসছে, সেই কম্পনগুলোকে কিসে রূপান্তরিত করছে? না, সংকেতে রূপান্তরিত করবে, তারপরে মস্তিষ্কে পাঠাবে। এবার আমরা দেখে নিই যে বহিকর্ণের রোগটা কি। বহিকর্ণের রোগ হচ্ছে আটাইটিস এক্সটার্না, বইতে অবশ্যই আছে, তোমরা বইও দেখে নিতে পারো বা বইটা পড়ার সাথে সাথে ভিডিওটাও দেখে নিতে পারো। মধ্যকর্ণ হচ্ছে ওটাইটিস মিডিয়া এবং একটা হচ্ছে কানের পর্দা ছিঁড়ে যায়। মধ্যকানে মধ্যকান এইখানেই শেষ হয়ে যাচ্ছে, যখনই কি বলে পর্দা আসছে, সে পর্দার থেকেই খানিকটা বেরিয়েই কিন্তু যে ড্রামগুলো আছে ড্রামগুলোর পরেই কিন্তু মিডিল ইয়ার শেষ। তারপর হচ্ছে অন্তকর্ণ। অন্তকর্ণে কী কী রোগ দেখা যায়? টিনিটাস এবং মেনিয়া রোগ। কী কী রোগ আছে সেটা আমরা জেনে নিলাম। এবার এগুলি একটা একটা করে রোগের সম্পর্কে জানবো এবং আস্তে আস্তে যে কানের কী করে আমরা সেই সমস্যার সমাধানগুলো করতে পারি সেটাও কিন্তু দেখতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কান কিভাবে একদম মাথার সাথে জোড়া থাকে। দেখো এখানে কিন্তু দেখেছো নাকের অ্যাডাল্টের কেমন থাকে, ইনফ্যান্টের কেমন দেখতে থাকে ভেতর থেকে। এটা বাইরে থেকে দেখানোর জন্য তোমাদের এভাবে ছবিটা আমি দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। প্রথম হচ্ছে বহিকর্ণের রোগ।
আটাইটিস এক্সটার্না। ঠিক আছে, সাধারণত ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা হয়। আটাইটিস এক্সটার্না কিসের জন্য হয়? ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। লক্ষণ কী কী আটাইটিস এক্সটার্নার? ব্যথা এবং চুলকানি হয়, ব্যথা হবে, কানের মধ্যে ব্যথা হবে এবং চুলকাবে কান। পুজ ও তরল নির্গমন। পুজ অনেক সময় দেখা যায় যে হালকা পাতলা যখন পর্দার উপরে কিছু সমস্যা হচ্ছে তখনই কিন্তু এই পুজ দেখা যায়। কানের চারপাশে লালচে ভাব থাকবে, কানের সাইড দিয়ে লালচে ভাব থাকবে, কানের সাইড দিয়ে যে লতিকা থাকে লতিকার পাশ থেকে কী থাকবে? লালচে ভাব থাকবে। কিভাবে আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারবো? সাঁতার কাটার সময় কান শুকিয়ে নিতে হবে, সাঁতার কাটার পরেই কান শুকিয়ে নিতে হবে, অর্থাৎ কান মুছে নিতে হবে। তারপর হচ্ছে অপরিষ্কার জল বা নোংরা ইয়ারফোন ব্যবহার এড়িয়ে চলতে হবে। অন্যের ইয়ারফোন আর একজন ব্যবহার না করাই ভালো, কারণ ওর কানে যদি কোনো সমস্যা থাকে সেটা যখন তুমি পড়বে তোমার কানের মধ্যেও সেইগুলো কিন্তু চলে আসবে। এগুলো ব্যাকটেরিয়া একটা থেকে একটার মধ্যে চলে আসতেই পারে, সেটা খালি চোখে দেখা যায় না। বাইরের কানের ক্ষতিগ্রস্ত ত্বক পরিষ্কার ও শুকনো রাখতে হবে। যদি সমস্যা হয়ে যায় তখন সেই জায়গাকে অবশ্যই শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তৈলাক্ত ভাব হতে দেওয়া যাবে না, কারণ তৈলাক্ত জিনিসই হচ্ছে ব্যাকটেরিয়ার আতুর ঘর। এবার দেখে নেব বহিকর্ণের পরে মধ্যকর্ণে কি আছে? মধ্যকর্ণে ওটাইটিস মিডিয়া এবং কানের পর্দা ছিঁড়ে যাওয়া, এটা আমরা দেখে নিয়েছি। এবার ওটাইটিস মিডিয়া কি? সাধারণত ঠান্ডা ও সাইনাস সংক্রমণের পরে ঘটে থাকে, লক্ষণ কি? কম শুনতে পাওয়া। দেখো এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে ওটাইটিস মিডিয়া রোগটা কী রকম হয়। এই যে হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে যখন ওটাইটিস মিডিয়া হয়ে গেছে। দেখেছো এখানে কিরকম হলুদ টাইপের হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একদম নর্মাল, সবার কানে এরকম আছে। তারপর যখন ওটাইটিস মিডিয়া দেখা যায় তখন কিন্তু এরকম হয়ে যায়। ঠিক আছে, কানে পুজ জমা, কানে ব্যথা, জ্বর ও মাথা ঘোরা। জ্বর এবং মাথা ঘোরা দুটোই হতে পারে। ঠিক আছে, জ্বরও হতে পারে কিন্তু এই কানের সমস্যার জন্য। প্রতিরোধমূলক ব্যবস্থা কীভাবে প্রতিরোধ করবো আমরা? ঠান্ডা লাগলে বা জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধুলোবালি মুক্ত পরিবেশে থাকতে হবে। শিশুদের বোতলে কিছু খাওয়ানোর সময় তাদের মাথা কিছুটা উঁচু করে তুলে খাওয়াতে হবে। যদি এটা বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে, যখন আমরা খাওয়াই অনেক সময় মুখ থেকে বেয়ে গিয়ে কানের মধ্যে চলে যায়। তো তোমরা বুঝে গেলে এখন তোমরা সেই জিনিসটা প্রতিরোধ করতে পারবে, বাড়ির বড়কে বলে সেই জিনিসটা বোঝাতে পারবে। কানের পর্দা চিত্র দেখা দেয়। তারপর হচ্ছে লক্ষণ, কোনো বস্তু ঢুকিয়ে খোঁচা দিলে ফুটো হয়ে যেতে পারে। কানে শো শব্দ এবং পুজ বা রক্ত বের হয়। রক্ত বের হবেই, যে কোনো কানের সমস্যা হলে পুজ বা রক্ত বের হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা কি? কানের ভেতরে কিছু ঢোকানো থেকে বিরত থাকতে হবে। কানে উচ্চ শব্দের সরাসরি প্রভাব এড়িয়ে চলতে হবে। তাহলে এখন বলতে কানের মধ্যে যদি নোংরা হয় তাহলে কী করে পরিষ্কার করবো? অবশ্যই পরিষ্কার করতে হবে, নাহলে তখনও কিন্তু সমস্যা হবে, কানে কম শোনা হয়ে যাবে। তার জন্য নির্দিষ্টভাবে কানের মধ্যে সঠিকভাবে কানের মধ্যে কোনো জিনিস ঢোকালে, যেমন কটন বাড, যদি অনেক সময় বলা হয় যে কটন বাড ব্যবহার না করা, অবশ্যই কটন বাড না ব্যবহার করা। তবুও কানের মধ্যে নরম কিছু জাতীয় জিনিস ঢুকিয়ে, অনেক কিছু আছে এখন, অনেক পদ্ধতি আছে, সেগুলো ঢুকিয়ে আস্তে করে কানের মধ্যে থেকে যে মোমগুলো থাকে মোমগুলো বের করে নিতে পারো। এবারে হচ্ছে একদম আমাদের কানের যে অন্তঃকরণ আছে তার কী কী রোগ থাকে। অন্তঃকরণের রোগ হচ্ছে দুটো, একটা হচ্ছে টিনিটাস আর একটা হচ্ছে মেনিয়া রোগ। এই সমস্ত রোগগুলোর কিন্তু মনে রাখতে হবে যে আমাদের বহিকর্ণের আটাইটিস এক্সটার্না, তারপর হচ্ছে মধ্যকর্ণের ওটাইটিস মিডিয়া এবং কানের পর্দা ছিঁড়ে যাওয়া, এবং অন্তঃকর্ণের হচ্ছে টিনিটাস ও মেনিয়া রোগ, সমস্ত কিছুই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি কি আছে? কানে শো ও গুনগুন শব্দ শোনা যায়, টিনিটাস। আর মেনিয়া রোগে কি হয়? ভেতরের কানে অত্যাধিক ফ্লুইড অস্বাভাবিক জমা থাকলে তখন এই রোগটা হয়ে থাকে। ঠিক আছে, এইটাকে বলা হয় ককলিয়ার। এই ককলিয়ারের কথা বলা হচ্ছে, যে ককলিয়ার সমস্যা অন্তঃকরণ একদম ভেতরে। ঠিক আছে, এবারে লক্ষণগুলি কি কি? টিনিটাস যখন হচ্ছে তাহলে কি কি লক্ষণ দেখা যায়? কানে শো ও গুনগুন শব্দ শোনা যায়, আগেই দেখেছো। কানে ক্রমাগত শব্দ শোনা যায়, মানসিক চাপ বৃদ্ধি হয়। যখন কোনো একটা জোরালো আওয়াজের পাশ থেকে যখন আসবে তখন কিন্তু খানিকটা এরকম হয়, তখন কিন্তু সেটা এই না যে সেটা টিনিটাস হচ্ছে, এটা সবসময় দেখা যাচ্ছে, এটা সবসময়, তখন এটা মনে রাখতে হবে যে এটা টিনিটাসের রোগে পরিণত হয়ে গেছে। দীর্ঘ সময় উচ্চ শব্দযুক্ত পরিবেশে এড়িয়ে চলতে হবে। দেখেছো যেটা বলেছি, নিয়মিত কানের পরীক্ষা করাতে হবে। ঠিক আছে, আর এবার মেনিয়া রোগ কি? ভেতরে কানে ফ্লুইড যখন অস্বাভাবিকভাবে জমে যাচ্ছে তখন কিন্তু রোগটা হচ্ছে। লক্ষণ কি কি? ভারসাম্য হারানো, হ্যাঁ, দেহের ভারসাম্য হারিয়ে যায় কানের যদি সমস্যা হয়। কানে শো শব্দ হয়, বারবার মাথা ঘোরা হয়। ঠিক আছে, আমাদের ব্যালেন্স রাখার জন্য কিন্তু কানের একটা বিশেষ ভূমিকা আছে, কারণ কানের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে সেই ফ্লুইডগুলো কিন্তু আমাদের ব্যালেন্স রাখতে সহযোগিতা করে। প্রতিরোধমূলক কী কী? সঠিক খাবার গ্রহণ করতে হবে, কম লবণযুক্ত খাবার খেতে হবে। ওই জন্য বলা হয় যে কম লবণ খাও। ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলতে হবে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণে কীভাবে রাখতে হবে? সেটা হচ্ছে বেশি টেনশন করা যাবে না, সেটা গার্লফ্রেন্ডও হতে পারে বা আর্থিক হতে পারে, পয়সার ক্ষতি হতে পারে। ঠিক আছে, তার জন্য মেডিটেশন করতে হবে। হয়ে গেল। এবার কানের যত্ন আমরা কীভাবে নেব? প্রতিদিন কানের বাইরে নরম অংশ কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, স্নান করার সময় এমনি পরিষ্কার হয়ে যায়। ইয়ারফোন ও হেডফোন ব্যবহার করার সময় শব্দের স্তর কম রাখতে হবে এবং অন্যের ইয়ারফোন ব্যবহার করা যাবে না।
কর্মস্থল বা বাড়িতে উচ্চ শব্দযুক্ত পরিবেশে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। ইয়ার প্লাগ পাওয়া যায় 10 টাকা, 20 টাকা, 15 টাকার দাম। যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে বলো ইয়ার প্লাগ দাও, ইয়ার প্লাগ দিয়ে দেবে, সেটা তুমি কিন্তু ব্যবহার করতে পারো। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, যেমন এ, সি, ই ভিটামিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে। প্রত্যেকটা তোমরা যারা দেখেছো সবাই কিন্তু দেখো যে ভিটামিনযুক্ত খাবার কিন্তু খেতেই হবে। যারা খাচ্ছ না তারা খাওয়া শুরু করো ভাই। রোগায় কিছু নেই, কিচ্ছু নেই, জীবনই শেষ তো সব শেষ। না গার্লফ্রেন্ড ভালোবাসবে, না অন্য কেউ। শরীর ভালো থাকলে টাকা ইনকাম করবে, টাকা ইনকাম থাকলে গার্লফ্রেন্ড ভালোবাসবে। ঠান্ডা এবং সাইনাস ইনফেকশন থেকে নিজেকে রক্ষা করতে হবে। সাইনাস থেকে নিজেকে রক্ষা করতে হবে, এইটা হচ্ছে কানের যত্নের বিভিন্ন নিয়ম। এই হচ্ছে পুরো সম্পূর্ণ আমাদের পুরো যে তোমাদের চ্যাপ্টারটা ছিল প্রথম অধ্যায়ের পার্ট প্রসেস। তাও আমরা একবার দেখে নিই যে আমরা কী কী পড়ে নিলাম। প্রথমে আমরা দেখে নিয়েছি চোখ দেখলাম, আমরা চোখের রোগগুলো আমরা সম্পর্কে জানলাম, কী কী চোখে কী কী রোগ হয়। তারপরে আমরা জানলাম কিসের, তারপরে আমরা জানলাম ত্বকের, তারপরে আমরা কিসের জানলাম, দাঁতের, তারপরে আমরা কিসের জানলাম, কানের কী কী রোগের কথা আমরা জানলাম। তিনটে ভাগে ভাগ করা যায়, কী কী, অন্তঃকর্ণ, মধ্যকর্ণ, বহিকর্ণ। দাঁতের আমরা 3-4টে জিনিস সম্পর্কে জানলাম, যেমন দাঁতের প্লাক কি, টার্টার কি, পিরিয়ডিটাইটিস কি, তারপরে মাড়িতে কী কী রোগ হয়, জিঞ্জিভাইটিস, পিরিয়ডিনটাইটিস, এগুলো সমস্ত সম্পর্কে আমরা জানলাম। ত্বকের 3টে ভাগে ভাগ করা যায়, কী কী আমরা সেটাও জানলাম, ডার্মিস, হাইপোডার্মিস এবং হাইপোডার্মিস, আর আরেকটা হচ্ছে সাবকুটিনিয়াস ফ্যাট সেটা। তাহলে চোখ সম্পর্কে আমরা জানলাম, চোখের যে 3টে রোগ আছে, মোনোক্রোমেসি, ডাইক্রোমেসি, ট্রাইক্রোমেসি, এগুলো সম্পর্কে জানলাম, সমস্ত কিছু সম্পর্কে জানলাম, মনে করিয়ে দিলাম। তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে থাকো। এখানে কিন্তু কোশ্চেন যাবে, তোমরা এখানে যারা জয়েন হবে তারা কোশ্চেন পাবে প্রতিদিন। সেই কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন যাবে, এই কোশ্চেনগুলো সেগুলো অ্যাটেন্ড করবে। তোমাদের আরও জিনিসটা MCQ যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো যাবে, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের রিভিশনটা হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যকে শেয়ার করে দেবে। যারা পড়তে পারছে না তাদের অবশ্যই শেয়ার করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো, কারণ তোমরা যদি চ্যানেলটিকে ভালোবাসা দাও, এদিক থেকেও প্রচুর ভালোবাসা যাবে, আর এদিক থেকে ভালোবাসা গেলে তোমাদের কন্টেন্ট সেই লেভেলের কন্টেন্ট হবে। এক কথায় দরকার পড়লে আমি অ্যানিমেটেড ভিডিও এখানে তোমরা পেয়ে যেতে পারো, সেটা আস্তে আস্তে হবে। ঠিক আছে, তোমরা আগে চ্যানেলটিকে কী করে লোকের মধ্যে পৌঁছে দাও যে ফিজিক্যাল এডুকেশন সম্বন্ধে যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের যা কিছুই হোক, কারণ আমি একজন ফিজিক্যাল এডুকেশন টিচার, আমি যথেষ্ট কোয়ালিফাই ইন ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন। সো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যদের মধ্যে শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারা টিউশন পড়ছো তাদেরও সমস্যা নেই, তারা একবার দেখে নাও, জিনিসটা আরও বেশি সহজ হয়ে যাবে। যারা বিবৃতিমূলক প্রশ্ন নিয়ে ভয় পাচ্ছ, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখানে বিবৃতিমূলক প্রশ্ন আসতে চলেছে, কীভাবে করতে হবে, সহজ কীভাবে আরও বানানো যায়, সেটা তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে জানতে পারবে, নাহলে কিন্তু জানতে পারবে না। আমি বলে রাখলাম, কারণ সবারই আমি জানি 80% স্টুডেন্টদের বিবৃতিমূলক প্রশ্নতে সমস্যা হয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, তাহলে কিন্তু তোমাদের পুরো ইজি করে দেবো, ঠোঁটুস্থ করে দেবো, বিবৃতিমূলক প্রশ্ন দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। তাহলে চলো, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।